আজকে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ টপিক। বনগত গুহা তোমরা থাম্বনেল দেখেই বুঝে যাচ্ছ যে তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে বনগত গুহার সম্পূর্ণ আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ্যসূচি অনুসারে। তোমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকের টেক্সট এবং বঙ্গানুবাদ যেটা আছে সেই বঙ্গানুবাদটাও সম্পূর্ণ আলোচনা করব। তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে। আর আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তবে একটা বলছি যে পড়ার সময় একটু বইটা সাথে নিয়ে রাখবে, তাহলে কী হবে তোমাদের উচ্চারণ এবং কোথাও মানে বুঝতে অসুবিধা হলে সেই বিষয়ে ক্লিয়ার করে দেবো এবং তোমরা সেটা সঙ্গে সঙ্গে উচ্চারণ করলে তোমাদের সুবিধা হবে। তাই বলছি অবশ্যই তোমরা একবার পাঠ্য বই যেটা আছে বই নিয়ে বসবে। দেখো, আজকে আমি শুরু করছি তোমাদের যে পাঠ্যাংশ বনগত গুহা গল্পটি রয়েছে সেই বনগত গুহা গল্পটি শুরু করছি। আর বনগত গুহা যে গল্পটি রয়েছে এই গল্প থেকে তোমাদের কিন্তু বট কোশ্চেন আসার চান্সটা খুব বেশি। তার জন্যই কিন্তু তোমাদের বনগত গুহা গল্পটা সম্পূর্ণ আলোচনা করছি। ঠিক আছে, দেখো এখানে যে তোমাদের পাঠ্যাংশ রয়েছে বনগত গুহা, এর লেখক হলেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বা গোবিন্দকৃষ্ণ মোদক। আর এই যে গোবিন্দকৃষ্ণ মোদক ইনি কিন্তু এই যে তোমাদের বনগত গুহা গল্পটা যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তিনি নিজেই লেখেননি। এটা কিন্তু তোমাদের যে পাঠ্যাংশে রয়েছে, পাঠ্যাংশে যে গল্প রয়েছে এটা কিন্তু অনুবাদ সাহিত্য। এছাড়া আরেকটা তোমাদের অনুবাদ সাহিত্য রয়েছে, সেটা হলো নাটক বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম নাটকটিও যে রাইটার এখানে আর কৃষ্ণমাচারিয়া, তিনি কিন্তু লেখেননি, তিনিও কিন্তু অনুবাদ করেছেন। সেরকম এখানে বনগত গুহা পাঠ্যাংশটিও কিন্তু অনুবাদ সাহিত্য। এখানে এটার যদি এই বিষয়ে আরও জানতে হয় তাহলে অবশ্যই দেখো, তোমাদের বলছি আরও গুরুত্বপূর্ণ অনেক টপিক আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষা আসবে এবং পুঙ্খানুপুঙ্খ তোমরা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে। তাই বলছি এই পাঠ্য আমি আবারও বলছি, এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি মনে করি না যে তোমাদের আবার এই বনগত গুহা পাঠ্যাংশ তোমাদের আবার পড়তে হবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো এখানে দেখো যে তোমাদের বনগত গুহা যে গল্প রয়েছে এর উৎস কি, এর উৎস যদি আমরা দেখি তাহলে বনগত গুহা তোমাদের যে এই যে পাঠ্যাংশটা রয়েছে বনগত গুহা, এই বনগত গুহার লেখক হলো গোবিন্দকৃষ্ণ মোদক। আর তিনি কোথাকার শিক্ষক ছিলেন, তিনি ছিলেন নিউ ইংলিশ স্কুল, ব্যাঙ্গালোরের নিউ ইংলিশ একটি স্কুল ছিল, সেই স্কুলের তিনি শিক্ষকতা করতেন। আর এর লেখা যে গ্রন্থটি সেই গ্রন্থটির নাম হলো চত্বরিংশী কথা। গ্রন্থটার নাম হলো চৌরচত্বরিংশী কথা, অর্থাৎ 40 চোলের গল্প। এটা তিনি কত সালে রচনা করেন? 1934 খ্রিস্টাব্দে। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে বনগত গুহা গল্পের উৎস কি, তাহলে তোমাদের উত্তর হবে বনগত গুহা গল্পের উৎস হলো চৌরচত্বরিংশী কথা, যেটা রচিত কত সালে হয়েছিল বা অনুবাদ করা হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। এরপরে এর যে মূল গ্রন্থ অর্থাৎ কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে, সেটা অনুবাদ করা হয়েছে এ সংস্কৃত রেন্ডিং অব অল অফ আলী বাবা অ্যান্ড দি 40 থিপস। অর্থাৎ কি, যে এখানে সংস্কৃত র্যান্ডিং সংস্কৃত র্যান্ডারিং অফ আলী বাবা অ্যান্ড দ্য 40 থিপস। এই যে ইংলিশ গ্রন্থটা রয়েছে সেই ইংলিশ গ্রন্থটা যেটা আছে সেই নভেল থেকে কিন্তু সেটাকে এখানে কিন্তু সংস্কৃত অনুবাদ করেছেন কি আমাদের লেখক গোবিন্দকৃষ্ণ মোদক। ঠিক আছে, তাহলে এবারে কি আছে, এই যে অনুবাদ করা হয়েছে এই সাহিত্যটি কি আছে, এখানে টোটাল 12টি অধ্যায় রয়েছে এবং টোটাল পৃষ্ঠা সংখ্যা রয়েছে 66টি। এবার কিন্তু এই যে সংস্কৃত রেন্ডারিং অফ আলী বাবা অ্যান্ড 40 থিপস, এটাও কিন্তু প্রকৃত উৎস নয়। অর্থাৎ এই যে আমাদের পাঠ্যাংশের যে গল্পটা রয়েছে বনগত গুহা বা চৌরচত্বরিংশী কথা বা 40 চোলের গল্প, এটা কিন্তু প্রকৃত অর্থে এটা একটা আরবিয়ান সাহিত্য রয়েছে, সেই আরব সাহিত্য, সেটা কি সহস্র এক আরব্য রজনী, এই যে গ্রন্থটা রয়েছে এই গ্রন্থটাই কিন্তু প্রকৃত উৎস। অর্থাৎ আমাদের দেশে যেমন কথা শহীদ সাগর রয়েছে, সেই রকম আরব দেশের একটা প্রচলিত গ্রন্থ রয়েছে, সেটা হলো সহস্র এক আরব্য রজনী। সেই সহস্র এক আরব্য রজনী যে রয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের পাঠ্যাংশ, সেটা কি যে বনগত গুহা নেওয়া হয়েছে, অর্থাৎ এটারই অনুবাদ হয়েছে, অর্থাৎ কি অনুবাদ হয়েছে সেই সহস্র এক আরব্য রজনী যেটা আছে সেটার থেকে অনুবাদ কি হয়েছে, এ র্যান্ডারিং কি অফ আলী বাবা অ্যান্ড 40 থিপস। আর এটার কিন্তু যে রয়েছে এটা কিন্তু প্রকৃত নাম না,
বা এটাকে আরব রজনীও বলে থাকে শর্টকাটে, কিন্তু এর প্রকৃত নাম হলো আরবি ভাষায় যেটা নাম হলো কিতাব আল ফালাইলা ওয়ালাইলা। ঠিক আছে, কিতাব আল ফালাইলা ওয়ালাইলা বা সংক্ষেপে আলিফ লাইলা যেটা বলে। তোমরা এই নামটা কিন্তু সবারই জানা আছে, কারণ আলিফ লাইলা একটা সিরিয়াল রয়েছে, সেটা কি যে আরব দেশের একটা জিন যেটাকে বলা হয়, বা জিনের চিরাগের যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু আরব দেশের গল্প। এই যে গল্পটা আমাদের যে গল্পটা রয়েছে, এই গল্পটার থেকেই একটা গল্প নেওয়া হয়েছে আরব রজন। সহস্র যে গল্প রয়েছে, এতে 1000 গল্পের মধ্যে একটি গল্পই হলো কি এই আমাদের গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত বা অনুবাদ করা গল্প হলো বনগাথা গুহা। ঠিক আছে, তাহলে এটা কি আবার বলছি, এবার উল্টো পাশ থেকে দেখি। উল্টো পাশ থেকে দিলে কি যে কিতাব আল ফালাইলা ওয়ালাইলা আরব দেশের একটি গ্রন্থ, সেটাকে কি সংক্ষেপে বলা হয় সহস্র এক আরব্য রজনী, অর্থাৎ কি আরব দেশের 1000 রাত্রের গল্প যেটা আছে, বা সংক্ষেপে বলা হয় আরব্য রজনী। সেটা থেকে ইংলিশে অনুবাদ করেছেন। সেই ইংলিশ অনুবাদ কি ছিল? এ সংস্কৃত রেন্ডারিং অফ আলী বাবা অ্যান্ড দ্য 40 থিভস, অর্থাৎ কি এই যে বলা হয়েছে এই 40 চোরের গল্প, সেই 40 চোরের গল্প সংস্কৃতে লেখক করেছেন কি 44 কথা, অর্থাৎ 40 চোরের গল্প। সেটা কত সালে করেছে? 1934 খ্রিস্টাব্দে। এবং তার থেকে আমাদের নেওয়া পাঠ্যাংশ বনগাথা গুহা। ঠিক আছে, এইটুকু উৎস নিয়ে আশা করি কোনো রকম আর অসুবিধা হবার কথা নয়। তাহলে এরপরে দেখো যে টপিকটা তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে, সেই পাঠ্যাংশতে আমরা একদম সরাসরি চলে যাচ্ছি। দেখো পুরা পারশিকানাম পুরে কশ্যপ ইয়লি পরবাশ্রেতি সহদর বসত স্ম। এখানে দেখো পুরা কথার অর্থ বলা হলো প্রাচীন পারশিকানাম দেশে, অর্থাৎ পারস্য দেশে, পুরে বা নগরে, কশ্যপ অলিপর্বা, এখানে যদি ভাঙা কশ্যপ এবং অলিপর্বা, কশ্যপ এবং অলিপর্বা সেতি চ ইতি, এখানে বলা হয়েছে চ ইতি সহদরয়, মানে সহ উদরয়, মানে কি যেহেতু দ্বিবচন আছে, দুজন বোঝানো হয়েছে, সেই জন্য কি নরো নরৌ নারা, তেনাকে সহদরৌ এখানে হয়েছে বসত স্ম, অর্থাৎ বাস করত। কি পুরো পারসিক আনাম দেশে, অর্থাৎ পুরো অর্থাৎ প্রাচীনকালে পারস্য দেশে কি আছে? কশ্যপ অলিপর্বা সেতি নামের সেতি মানে চ ইতি সহদর বসত স্ম, কশ্যপ এবং অলিপর্বা নামের দুই ভাই, সহদর দুই ভাই বসবাস করত। তয়োর জনক, এখানে দেখো তয়োহ জনকো নাতি প্রভূত ধন বভুব, তাদের পিতা প্রভূত ধন সম্পত্তির মালিক ছিল না। সুতৈর স্থূল্য বৃত্তিরাশৌ মৃত্যুম সন্নিহিতম প্রেক্ষ নিজম বিত্বাদিকম তয়ো সমম ব্যবজ্যাত, অর্থাৎ কি সুতৈর স্থূল্য মানে সুতোর 100 তুল্য, তুল্য কথাটা থেকে তুলা যন্ত্র, সেই যে বৃত্তিরাশৌ, অর্থাৎ কি তাদের বৃত্তি যে অর্থাৎ তাদের মানে আর্থিক অবস্থা যেন ঠিক থাকে, সেই জন্য কী করেছিল তারা, মানে 1 সুতা কম বেশি না করে মৃত্যু সন্নিহিতম প্রেক্ষ, অর্থাৎ কি তার মৃত্যু আসন্ন দেখে, তার পিতা বয়স্ক বা যে কারণে হোক তার মৃত্যু আসন্ন দেখে সে তিনি কি করেছিলেন, তার যা সম্পত্তি ছিল বিত্তদিকম তয়ো সমম ব্যবজ্যাত, আর তার 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। যেন তো বিভাব বাদ্যর্জনয় বিষয়ে স্থূল্যবস্তম তস্যাম, অর্থাৎ কি যে তার যেটুকু সুতো বস্ত্র বা যা কিছু ছিল সেটা সমানভাবে ভাগ করে দিল, কী জন্য? যেন তো বিভাবাত বা বিভাজ্যাত কি অর্জন বিষয়ে, অর্থাৎ কি এরপর তাদের কি হয়, যদি এরপরে তারা যেন অর্থ উপার্জন বিষয়ে তুল্যাবস্তম স্থাস্যাম, অর্থাৎ তাদের জন্য এরপর উপার্জন বিষয়ে সমান অবস্থা থাকে, মানে পরবর্তীতে যেন তাদের সমান অবস্থা থাকে, সেই কথা চিন্তা ভাবনা করেই কি করা হয়েছিল, তাদের সম্পত্তি, তার পিতার সম্পত্তি যা ছিল তার পিতা সমানভাবে 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিল। ইয়াথো মানে তারপর কশ্যচিত, তারপর কশ্যপ কশ্যচিত মানে কোনো এক মহাধনেশ্য পুত্রীম মুদ্বাহ শব্দের অর্থ কিন্তু বিবাহ করা, পুত্রীম উদ্বাহ, এটা কি যে পুত্রীম অর্থাৎ পুত্রীকে উদ্বাহ কথার অর্থ বিবাহ করা।
তাহলে কি করলো অত কশ্যপ, এরপরে কশ্যপ কি করেছিল কোনো এক ধনীর মেয়েকে বা মহাধনেশ্য পুত্রী কিছু কন্যাকে বিবাহ করেছিল। যেন স্বাপদ্যেব নগরবাসীভি বণিক নরৈস্তুল্য বিভাব বভুব। এরপরে কি হয়েছিল যেন স্বপদ্যেব, এর ফলে কি হয়েছিল তার নগরবাসীভীর বণিকি স্তুল্য বিভাব, অর্থাৎ এর ফলে তার নগরের যে বণিক যেজন আছে তাদের মতো সমান অবস্থা হয়েছিল এবং কি স্তুল্য বিবাহ বভু, এবং সেইরূপ বিভাবের দ্বারা তার কি সমান একটা বিভাব হয়েছিল। বিভব কথার অর্থ বলা হয়েছে তার সম্পত্তি, অর্থাৎ তার সম্পত্তি সেইরূপ হয়েছিল নগরের যে অন্যান্য বণিকদের যেরূপ সম্পত্তি থাকে সেইরূপ সম্পত্তি তার হয়েছিল। বিবিধৈঃ কালম মনয়ত, কালাসৈ কালম ইয়ানয়ত, এর ফলে সে বিভিন্ন রকম কি বিলাসী অর্থাৎ বিলাসের দ্বারা তার জীবনযাপন করতে থাকলো। তথা হি প্রভূত ধনাদ ঈপ্সিতম কিমপি বস্তুম তস্য দুরাসদম নাসিত, এর ফলে কি হয়েছিল তার তথা হি প্রভূত ধনাদ, এর জন্য প্রভূত ধন সম্পত্তি থাকার জন্য ঈপ্সিতম কিমপি বস্তু, তার ইচ্ছায় পেত না এমন কোনো বস্তু তস্য দুরাসদম নাসিত, অর্থাৎ তার নাগালের বাইরে ছিল না। অর্থাৎ তার অর্থের জন্য প্রভূত ধন সম্পত্তি থাকার জন্য তার ইচ্ছায় যা কিছু প্রয়োজন সব কিছুই সে কী হলো যে বা আমার তার ইচ্ছের প্রয়োজনীয় যা কিছু আছে সবই কিন্তু তার হাতের নাগালের সামনেই ছিল, অর্থাৎ তার হাতের বাইরে ছিল না। এরপরে দেখো যথা অলিপর্বন তথা তস্য শ্বশুরাশাপি অল্পমেব বৃত্তিমাসিত, অর্থাৎ কি যথা অলিপর্বা যেরকম অলিপর্বা তথা তস্য শ্বশুরাস্যাপি, অর্থাৎ সেইরূপ তার শ্বশুরেরও শ্বশুরাস্যাপি মানে শ্বশুরাস্য ওপি স্বল্পম এব বৃত্তিমাসিত, অর্থাৎ কি স্বল্পমেব মানে খুব অল্প বৃত্তি ছিল, মানে সেইরূপ তার শ্বশুরেরও খুব অল্প বৃত্তি ছিল। যেন স্বা নিঃশিকয়ুটজে কৃতবাস ইয়াত্মনম চ কলত্রপত্যানি চ মহতা কষ্টেন পুপস। এবার বলা হলো যেন স্বা, এর ফলে সে কি নিঃশিক উটজে, অর্থাৎ নিঃশিক কথা তো স্ত্রীহীন বা সুন্দরহীন বা অসুন্দর বা ভাঙাচোরা বলতে পারে, উটজে অর্থাৎ কি কুড়ে ঘরে কৃতবাস অর্থাৎ কি বসবাস করত, ইয়াত্মানম চ কলপত্বানি অর্থাৎ আত্মান নিজে এবং কলত্রাপত্যানি অর্থাৎ সন্তান আদি চ মহতা কষ্টেন পুপুষ অর্থাৎ কি তার পত্নী এবং সন্তানদের কি মহতা কষ্টের দ্বারা অর্থাৎ খুব কষ্টে দিন যাপন করত। ইয়াসু পুত্তহমুষোষি সমুত্থায় ইন্ধন ছেদনায় বিপিনম ব্রজতি, এর ফলে কি ইয়াসৌ এই জন্য সে কী করতো প্রত্যাহম মুষোষি অর্থাৎ কি প্রতিদিন ভোরবেলা প্রত্যাহম উষোষি সমুত্থায় উঠে ইন্ধন ছেদনায় ইন্ধন কথা থেকে জ্বালানির কাঠ কাটার জন্য বিপিনম ব্রজতি সে বনে যেত। ছিন্নম ইন্ধনম ত্রয়াণম গর্দভানম পৃষ্ঠগতম করতি, সে যে বনের মধ্যে গিয়ে কাঠ কাটতো সেই কাঠ কী করতো তিনটি গাধার পিঠে চাপিয়ে দিত। পুরো মানয়তি সে নগরে নিয়ে আসতো। তত্র চ বিক্রিণীতে এবং তারপর সেখানে সেটা বিক্রি করত। তত স্বা লব্ধেন ধনেনো বৃত্তিম করতি, অর্থাৎ সেখান থেকে প্রাপ্ত ধনের দ্বারাই সে তার জীবন যাপন করত বা জীবন অতিবাহিত করত। এরপরে দেখো ইয়াথো একদা ইয়ালিপর্বা নিত্যম বনম গত, তারপর কি বলা হলো ইয়াথো একদা এরপর কোনো এক সময় নিত্যমিব মানে প্রতিদিনের মতো বনমগত সে বনে গেল। তত্র চ
पर्याप्तम काष्टम चिच्छेद तारपर से सेखाने गिये यथेष्ट परिमाणे काठ काटलो। तत्क्षणं दूरे नभोषि विसर्पो पंशुपटलम तस्य दृश्यताम यगात। अर्थात कि तारपर से किछु दूरे कि नभोषि अर्थात आकाशे विस्वापत पंशुपटल तस्य दृश्यम आगत। ये अर्थात सेई समय से कि दूरे धूलो राशि के उठते देखलो अर्थात कि आकाशे धूलो राशि के उठते देखलो। तत्र च दत्तदिष्टुरयं जजौ येषु रजस्तम एतमेव देशमुद्दिश्य स्वावेगं प्रतापं यशम आरोहणं बलेन उत्खाप्यते। এটা বলা হলো কি আছে তত্র চ দত্তদিষ্টুরয়ম তারপর সে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে যায় যে অর্থাৎ বুঝতে পারলো এসো রজস্তম এই ধুলো রাশি এতম এব দেশম উদ্দেশ্য কি আছে স্বাবেগম প্রতাপম यश आरोहणम बलेन उत्खाप्यते। अर्थात कि जे এই দেশের উদ্দেশ্যে বা এই স্থানের উদ্দেশ্যে সবেগে আসা কি আছে কিসের বললো যে অশ্বারোহণম অর্থাৎ অশ্বারোহণ করে আসছে এর ফলে গিয়ে যে বলেন উত্থান তারকে প্রচণ্ড বেগে আসার জন্য তার পায়ের দ্বারা কি ধুলোরাশি উঠছে। তাহলে কি এই দেশের উদ্দেশ্যে কি আছে ঘোড়া কেউ ঘোড়া নিয়ে আসছে এবং তার ঘোড়ার খুঁড়ের দ্বারা সেই ধুলোরাশি উঠছে। যত अस्मिन् देशे राजपुरुषा न संचरन्ति से तखन बुद्धि खाटिए देखलो যত यस्मिन् देशे जेहेतु এই দেশে রাজপুরুষ অর্থাৎ রাজপুরুষের অর্থাৎ রাজার সৈনিকরা ন সংচরন্তি অর্থাৎ বিচরণ করে না তত তুরঙ্গ সদাভিদর্শুভি ভাব্যাম। অর্থাৎ কি তাহলে কি হতে পারে এই ঘোড়া নিয়ে আসে তুরঙ্গ এখানে কিন্তু দুটো আসতে পারে যে ঘোড়ার দুটি প্রতিশব্দ একটা হলো তুরঙ্গ আর একটা কি বলা হলো ইয়াস্য। এটা কিন্তু দুটো শব্দ আছে এখানে ঠিক আছে তুরঙ্গ এবং অশ্ব। তাহলে এখানে দেখো যে এখানে বলা হলো তুরঙ্গ দস্যুভি ভাব্যাম তাহলে কি আছে তাহলে কিন্তু যেহেতু রাজপুরুষরা আছে না তাহলে এরা কি দস্যু হতে পারে। ততঃ असाव्य दृश्यम प्रच्छन्न किमपि स्थानम लंबुम सर्वत दृष्टम की व्यापारयमाश जतो जत्र स्व चौर अपक्रमणम जावत क्षेने निवृत्त तिष्ठेत। ঠিক আছে তাহলে কি বলা হলো এরপরে তত ইয়াসো এখানে ভাঙলে হবে তত ইয়াসো কি বলা হলো তত ইয়াসো তারপরে স্বাবি দৃশ্যম প্রচ্ছন্নম কিপপি স্থানম লব্ধুম এটা লব্ধুম সর্বত দৃশ্য সে কি হলো সেইরকম একটা স্থান অনুসন্ধান করলো যেখান থেকে কি সমস্ত ব্যাপারায়ামাস অর্থাৎ কি দৃশ্যম ব্যাপারায়ামাস সে সমস্ত ব্যাপারটা দেখতে পারে যত্র চ চৌরোপক্রমণম যাবৎ সেনেন নিভৃত তিষ্ঠেত এবং কি যতক্ষণ পর্যন্ত এবং চোরেরা না যায় ততক্ষণ পর্যন্ত সে কি আছে নিভৃত অর্থাৎ কি খুব গোপনে সেই জায়গাটায় থাকতে পারে। এরপরে দেখো चौरम समीपागत्यपेक्ष यशौ सपदि निकटवर्तिन महिरुहं मारुह तस्य शाखास्त्वथा विपुला पल्लव घनाश्वासन। এখানে বলে চৌর সমীপাগতাপেক্ষ অর্থাৎ কি চোরেরা একদম কাছে চলে এসে দেখে মানে চৌরম সমীপ আগতা পেক্ষ অর্থাৎ কি চোরকে কাছে আসতে দেখে ইয়াসৌ সপদি নিকটবর্তী না অর্থাৎ কি সেই ঘোড়াগুলো একদম কাছে আসতে দেখে
মহিরুহম আরোহ, অর্থাৎ কি সে এই গাছের উপরে উঠে বসলো। তস্য শাখাস্ততা বিপুলা, সেই তস্য মানে কার, গাছের, এই গাছের কি গাছের, শাখাস্ততা বিপুলাহা পল্লব ঘনস্বান, ঠিক আছে, সেই গাছের কি শাখা প্রচণ্ড পাতাযুক্ত ছিল বা পাতা ঘনযুক্ত ছিল বা ঘন পাতাযুক্ত ছিল। যথা, এখানে দেখো, যথা তত্র স্থিতই অহম স্বয়ং কশ্যপি দৃষ্টিগোচরম ন ভবেত, অর্থাৎ কি সে সেইরকম জায়গা থাকলো যেখানে থেকে সে অন্যের দৃষ্টির গোচর, অর্থাৎ অন্যের কে না দেখতে পারে। তত্র স্থিত অয়ম স্বয়ং কশ্যপি দৃষ্টিগোচরম ন ভবেত, আমি এমন জায়গায় থাকবো বা সেই এমন জায়গায় থাকলো সেখান থেকে আর অন্য কারো চোখের গোচরে থাকলো না, অর্থাৎ কি চোখের অন্তরালে থাকলো। তত নাতি দূরে বিশাল শিলাশয় বর্ততে স্ম, তার কিছু দূরে কি ছিল, বিশাল শিলাশয়, অর্থাৎ কি শিলার খণ্ড বা শিলার উঁচু, বর্ততে স্ম সেখানে ছিল। ঋজুন্নতস্য বা উঁচু শিলাখণ্ড ছিল, এখানে বলা যেতে পারে বিশাল উঁচু শিলাখণ্ড ছিল। এরপরে বলা ঋজুন্নতস্য জ্যেষ্ঠ শিখরম মনুজ্যেষ্ঠ দুরাসদম আসিদ, যার শিখরে মানুষের পৌঁছানো একদম অসাধ্য ছিল। অথ তে হয়স্ত্বা শৈলস্য পাদম 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 আসাধ্য অবারোহণম, তারপর কি তারা তার পাদদেশে এসে কি করলো, সেই শিলার যে পাদদেশ আছে সেই শিলার পাদদেশে সবাই এসে উপস্থিত হলো। আর কি বললো, তত হয়স্য, হয়স্য বলতে কি বোঝানো হয়েছে, হয়স্য বলতেও কিন্তু এখানে ঘোড়াকেই বোঝানো হয়েছে। তারপর কি বলা হলো, যে অলিপর্বা চ তথা গণয়িত্বা বিংশতিদ্বয়োমিত্বা ত্বজ্জনাৎ, অর্থাৎ কি বিংশতিদ্বয় মিত্বজ্জনাৎ, অর্থাৎ বিংশতি মানে অর্থাৎ 20 এবং দ্বয় অর্থাৎ 2, তাহলে কত হলো 40, অর্থাৎ অলিপর্বা চ তা গণয়িত্বা, অলিপর্বা তাদের গুনলো, গুনে সে বুঝতে পারলো কত, 2 এখানে জনাত, অর্থাৎ 2 লোক রয়েছে, 2 অর্থাৎ 40 জন রয়েছে। তে স্ব সপ্তয় দৃঢ় গুল্ম শাখাসু বদ্ধ, এবং তারা কি সকলেই দৃঢ় অর্থাৎ কি শক্ত গুল্মের সঙ্গে, গুল্মের শাখার সঙ্গে সেই তার ঘোড়াগুলোকে বাঁধল। তেষাম বলগা অপনীতা, তার কি হলো, বলগটাকে অপনীত খুলে নিল। কণ্ঠেষু চ ধান্যসু তাহা অসঞ্চিতা, অর্থাৎ তার গলা থেকে কি করা হলো, যে ধান্যসুতা অর্থাৎ কি যে স্থলে সেটাকে কি করা হলো, অসঞ্চিতা, কথা হলো ধান্যসুতা অসঞ্চিত কথা বেঁধে দিল, অসঞ্চিত কথা হলো বেঁধে দেওয়া। তাহলে কি হলো, তার অপনীতা বলগাটাকে অপনীত অর্থাৎ সরিয়ে নিল, তার এবং তার কণ্ঠে ধানের বস্তা বেঁধে দিল। ইয়াথো সর্বে ইয়োপি তে শ্বাস পরিয়াগণি আদরিতে, এবং এরপর সকলেই কি যার যার বস্তা, এরপরে নিজের ঘোড়ার পিঠে বাঁধা বস্তাগুলো কি আদরে নিতে, অর্থাৎ বলা হলো যে নিল। তাহলে প্রত্যেকের ঘোড়ার পিঠে যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো যা ভারবর্তা, দেখো ভারবর্তা রজস্তম মহা, এখানে এখানে ভারবর্তা ভারবর্তয়া রজতো মহা রজতাভ্যম পূর্ণা ইব বভুব, তাহলে বুঝলে এখানে, এখানে বাংলা হবে ভার কি আছে, বর্তয়া রজত মহারজতাভ্যম পূর্ণ ইব বভুব, যা কি ছিল প্রচণ্ড ভারে ছিল, তার মধ্যে কি সোনা রূপা প্রায় পূর্ণ, এবং এই রকমই অনেক বস্তা, প্রত্যেকের কাছে এই রকম বস্তা ছিল, এখানে তাই বোঝানো হয়েছে। ঠিক আছে, যা ভারবার্তা যা ভারী ছিল, এবং রজত এবং মহারজত, অর্থাৎ কি মহারজত বলতে সোনা এবং রূপা, এগুলোকেই বোঝানো হয়েছে, এইগুলো দ্বারা পূর্ণ ছিল। এরপরে দেখো,
আচ্ছা, ধরো অনন্যাভ্য, অনন্যাভ্য বিশিষ্টকারেণ, এখানে দেখো অনন্যাভ্য বিশিষ্টকার তেষাম, অনন্যাভ্য বিশিষ্টকার তেষাম একম, তেষাম একম একম एकम अलिपर्वणा नायकत्वेन गृहीतम। तो अनन्यव्य विशिष्टकारस्तेषाम एकम तमो अलिपर्वा नायकत्वेन गृहीत, अर्थात एদের মধ্যে একজনকে অলিপর্বা নায়ক হিসাবে মনে করলো। স্ব শৈলগ্রভাগম প্রাপ্নোত, অর্থাৎ কি সে সবার আগে কি সেই শিলাখণ্ডের সামনে গিয়ে উপস্থিত হলো। পাঠ চ, এবং পাঠ করলো, কি পাঠ করলো, স্কন্দরাজ নমস্তস্তু চৌর্য পাটবদেশিকা দস্যুদেবদারমিদম বিবৃতম কৃপয়া কুরু। অর্থাৎ স্কন্দরাজ নমস্তুস্তে, অর্থাৎ কি হে স্কন্দরাজ তোমাকে নমস্কার। চৌর্য পটব বৈদেশিক, অর্থাৎ কি চুরি বিদ্যার মহাগুরু। দস্যুদেব দারম ইদম, হে দস্যুদের দেব। দারম ইদম, এই দ্বার। বিবৃতম কৃপয়া কুরু, অর্থাৎ দয়া করে খুলে দিন। পঠিত মাত্রম এতস্মিন পদ্যে দ্বারম অপবৃতম, এই মন্ত্রটা পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। যেন গুহান্তগামী মার্গ প্রকাশাত মার্গাত, অর্থাৎ এবং সেই যে যেন কি হলো বলা হলো, এরপরে কি সেই ভিতরে যাওয়ার রাস্তা এখান থেকে খুলে গেল। এর ফলে কি গুহান্তগামী মার্গ, অর্থাৎ গুহার ভিতরে প্রবেশ করার রাস্তা খুলে গেল। তেন মার্গেন সর্বান্যাপ্যনুচরান প্রবিষ্টান প্রেক্ষ স্বয়গ্রণী স্বয়মেব প্রবিষ্ট, অর্থাৎ কি সকলকে প্রথমে সেই গুহার ভিতরে প্রবেশ করাতে দেখলো, দেখে প্রবিষ্ট অর্থাৎ সকলে প্রবিষ্ট হওয়ার পরে বা প্রবেশ করার পরে লাস্টে অগ্রণী, অর্থাৎ সেই নায়ক যে দলের মধ্যে প্রধান ছিল, স্বয়ং অভিপ্রবিষ্ট, এবং সেও নিজে প্রবেশ করলো। দ্বারম চ সতে এব সমৃতম, দরজা আপনা আপনি এরপরে বন্ধ হয়ে গেল। এবার কি হলো, তে চৌরা কঞ্চিত কালম গুহয়ামেব তস্ত, এরপর কিছুক্ষণ তারা সেই গুহার মধ্যে অবস্থান করল। তাবতু অলিপর্বা বৃক্ষ শাখায়াম স্থিত, ততক্ষণ পর্যন্ত অলিপর্বা কিন্তু সেই বৃক্ষের শাখার মধ্যেই অবস্থান করছিল। কারণ কি, স্বচিন্তয়ামাস, সে চিন্তা করেছিল, যদাহম বৃক্ষাদ অবরূহা গৃহ সকাশম গচ্ছামি তে চৌরা গুহয়াম বহিরাগচ্ছন্তি ইয়পি চ প্রাণ সংশयो মে ভবতি ইতি বিচিন্ত্য স্বতত্রাবতিষ্ঠৎ यतो केनचित् कालेन দ্বারম অপবৃতম তেন চ প্রথমম নায়কম বহিরাজগম। এবার দেখো এখানে কি বলা হয়েছে, যে তাবৎ বৃক্ষায় স্থিত, সে ততক্ষণ পর্যন্ত গাছে অবস্থান করলো। স্বচিন্তায়, সে কি চিন্তা করেছিল, সে চিন্তা করেছিল যাবৎ বৃক্ষম কি বিখ্যাত ইয়বরুহা, অর্থাৎ আমি যদি বৃক্ষ থেকে নেমে গৃহ সকাশাৎ গচ্ছামি, অর্থাৎ গৃহের দিকে যাই, তে চৌরা গুহায়া বহিরাগচ্ছন্তি, এবং সেই সময় যে তারা এই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, ইয়পি চ প্রাণ সংশয়, তাহলে কিন্তু তার প্রাণের সংশয় রয়েছে। প্রাণ সংশয়ে মে ভবতি, অর্থাৎ আমার হতে পারে। ইতি বিচিন্ত্য বা এই কথা চিন্তা করে স্বতত্রাবতিষ্ঠৎ, সে সেখানেই অবস্থান করলো বা সেখানেই থাকলো। ইয়ত কেনচিৎ কালেন, এরপর কোনো কিছুক্ষণ পরে দ্বারম অপবৃতম, দরজাটি আবার খুলে গেল। তেন চ প্রথমম নায়ক বহিরাজগমা, এরপরে কি নায়ক প্রথমে প্রবেশ করলো। দ্বারদেশস্ত্বা স্থিত্বা স্বয়গ্রণী সর্বান সহচরণ বহির নিঃস্বরত দদর্শ, এবং সে বাইরে থেকে বেরিয়ে সকলকে বাইরে দাঁড়িয়ে সকলকে বাইরে বেরিয়ে আসতে দেখলো। ততস্ব, তারপর কি হলো, পদ্মম এতৎ অপাঠিত, অর্থাৎ এরপর সে আর একটি মন্ত্র পাঠ করলো। সেটা কি, স্কন্দরাজ নমস্তস্তু চৌর্যপটবদেশিকঃ দস্যুদেব দারমিদম সম্বৃত্তম কৃপয়া কুরু, অর্থাৎ হে স্কন্দরাজ, এখানে স্কন্দরাজ বলতে কাকে বোঝানো, স্কন্দরাজ কিন্তু কার্তিককে বলা হয়েছে। সেই স্কন্দরাজকে কি বলা হলো, যে হে স্কন্দরাজ, অর্থাৎ চৌরবিদ্যার পারদর্শী অর্থাৎ দেবতা, হে দস্যুদের দেব,
তো আপনি কি দয়া করে সেই আগের মতো যেগুলো শুধু বলা হয়েছে দয়া করে দরজাটা বন্ধ করুন। সম্বৃতম কথার অর্থ বন্ধ করা, আর বিবৃতম কথার অর্থ হলো খোলা। পঠিত মাত্র ইয়স্মিন পদ্যে গুহদ্বারম স্বয়মেব সম্ব্রব্রে, অর্থাৎ এই মন্ত্রটা পাঠ করার সঙ্গে সঙ্গে গুহার দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। পূর্বমেবদ্বপি পদ্মম ইয়লিপরবা স্ফুটম ইয়াকর্ণয়ত, অর্থাৎ পূর্বম বৈত্তদ্বপি, সে পূর্বের মতো পদ্মম ইয়লিপরবা স্ফুটকর্ণম আয়ত, এরপরে গেল এই পদ্মটাও কিন্তু পূর্বের মতো অলিপর্বা কানে শুনলো, অর্থাৎ কি সে শুনতে পারলো। তুষ্টিম চাবরত কণ্ঠগতম ইয়করত, অর্থাৎ সেই জিনিসটা তুষ্ণিম কথার অর্থ বারবার উচ্চারণ, মানে মনে করা। চাব অর্থাৎ কি আবরণ করা, মনে করে বারবার আবরানো, অর্থাৎ কি মনে করে সেটাকে কণ্ঠস্থ, মানে বারবার সেইটাকে বলা, মনে মনে বলা। এবং কণ্ঠগতম ইয়করত, এরপরে সে সেটাকে কণ্ঠগত, অর্থাৎ কি সেটাকে মুখস্থ করে ফেলল। অর্থাৎ সে এই কথাটা শুনে বারবার সেই একবার যে সেই মন্ত্রটা শুনলো, শুনে সেটা মনে মনে সে বারবার আওড়াতে লাগলো, এবং আওড়ানোর পরে সেটাকে সে কি কণ্ঠগত, অর্থাৎ কি মুখস্থ করে ফেললাম। এরপরে দেখা হয় ইয়থো সর্বে চৌরাহা শ্বাস ইয়শন আরোহ নিষ্কন্তা, এরপরে কি সকল চোরেরা কি হলো, সর্বে চৌরা শ্বাস ইয়শন আরোহ নিষ্কন্তা, কি হলো, নিজের নিজের ঘোড়ার উপর আরোহণ করে। সর্বে চৌরাহা শ্বাস ইয়শন আরোহ, অর্থাৎ নিজের নিজের ঘোড়ায় চড়ে নিষ্কান্ত, অর্থাৎ বেরিয়ে গেল। ইয়ালিপর্বা স্বস্থানম ন তৎপ্যাজ, অলিপর্বা সেই স্থানও তখন ত্যাগ করল। স্বাহি শশাঙ্কে স্বদ্য এবর্তয়েত চেত মমা আক্রম বা মম অপাক্রমণাৎ পাক এব কদাচিৎ বিস্তৃতম কিমপি বস্তুম নেতুম চৌর কস্বন নিবর্তেত দৃষ্টমাত্র চ মাম বন্দি কুরুবিত ইতি, মানে এখানে বলল অলিপর্বা স্বস্থানম ন ত্যাজত, অর্থাৎ অলিপর্বা কিন্তু তখনও সেই স্থান ত্যাগ করলো না। কি জন্য? তার মধ্যে গেল স্বহি শশাঙ্কে, অর্থাৎ তার মনের মধ্যে একটা শঙ্কা হলো বা আশঙ্কা হলো। সদ্য এবা বর্তয়েত, সদ্য এবা অবর্তরয়েম চেত, যদি তারা খুব তাড়াতাড়ি এবার ফিরে আসে। অবর্তয়ে চেত মমা কিছু মম অপ্রমাদ, এখানে গেল মম অপক্রমণাৎ, অর্থাৎ কি মম বলতে হবে যে আমার, অপক্রমণাৎ কথার অর্থ হলো বেরিয়ে যাওয়ায়। পাক এব কদাচিৎ বিস্মৃতম কিমপি বস্তুম নেতুম চৌর কস্বন, অর্থাৎ তারা এবং এইমাত্র বেরিয়ে যায় এবং কদাপি যদি তারা কোনো কিছু নিয়ে যাওয়ার কথা ভুলে যায়, তাহলে কি চৌর কস্বন নিবর্তয়েত, আর এবং এই সময় যদি কোনো চোর ফিরে আসে দৃষ্ট মাত্র চ মাম, দেখা মাত্রই সে আমাকে বন্দি করবিতম ইতি, সে আমাকে বন্দি করবে। সচিন্তয়াম আশ চ কিম ময়া পোক্তেন পূর্বপদ্যেন দ্বারম ইদম বিঘটেত, আমি কি তাহলে সেই পূর্বের মন্ত্রটা উচ্চারণ করে দরজাটা খুলব? পশ্চামি তাবৎ, তাহলে দেখা যাক কি হয়। ততো পরম দৈব স্বায়ত্তম, তারপর যা আছে দেখা যাবে, অর্থাৎ সবই হলো দেবতার ইচ্ছে বা ভগবানের ইচ্ছে, তারপর কি হয় দেখা যাবে। এবং চিন্তা এবং বিচিন্তা ইয়াসৌ, এরপর এইরূপ চিন্তা করে বিক্ষত অবতীর্য, অর্থাৎ বৃক্ষ থেকে নেমে গুল্ম মধ্যেন শৈলমুখম যাবৎ ব্রব্রজ, অর্থাৎ কি সেই গুল্মের মধ্য দিয়ে, অর্থাৎ লতার মধ্যে শিলাখণ্ডের সামনে এসে উপস্থিত হলো। পদ্মম চেইত পপাঠ, অর্থাৎ কি সেই পদ্মটা পাঠ করলো। কি স্কন্দরাজ নমস্তুস্তু চর্যপট বৈদেশিক দস্যু দেব দ্বারমিদম বিবৃতম কৃপয়া কুরু, এই মন্ত্রটা আবার সে উচ্চারণ করলো। অস্মিন গীতমাত্রে দ্বারম বিবৃতম, এই মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এবার দেখো গুহাভ্যন্তরম, এখানে যে একটা কোশ্চেন আছে, গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কি দেখেছিল, এটা কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এবার দেখো যে গুহাভ্যন্তরম প্রবিশ্য ইয়লিপর্বা সর্বত রাশি কৃতানি ভক্ষ্যানি মহর্ঘাণম শ্রীনশূকনম নিঃশয়ান
কনকস্য রজতস্য চ স্থূল স্থূলান শলাকান দদর্শ। তাহলে সে কি গুহাভ্যন্তরম প্রবিশ্য, সে গুহার ভিতর প্রবেশ করে কি দেখলো, সর্বত রাশি কৃতানি ভক্ষ্যানি, অর্থাৎ সর্বত্র রাশি রাশি খাবার, মহার্ঘানাম অর্থাৎ খুব মহার্ঘ, চীন শুকানাম অর্থাৎ চীন দেশীয় যে বস্ত্র, সেই বস্ত্র, কনকস্য রজস অর্থাৎ সোনা রূপা, চ স্থূলানাম শলাকানাম দদর্শ অর্থাৎ কি সেই সোনার বাটগুলো দেখতে পেল। ততই আসৌ, সেখানে কি স্বর্ণপূর্ণস্তাবতীর্ণ জীর্ণ গৌণী রাদতে যাবতীয় বরহুম তস্য, এটা হবে বরহুম, বরহুম তস্য গর্দভ পোভবেয়ু অর্থাৎ কি তত ইয়সো, তারপর কি স্বর্ণপূর্ণস্তাবতীর্ণ এটা জীর্ণ হবে, এখানে একটু স্পেলিং ভুল হয়েছে, স্বর্ণপূর্ণ স্তাবতীর্য জিনগোনি রাদতে, হ্যাঁ জিনগর্ণী রাদতে যাবতীয় ব্রহ্ম। আচ্ছা ঠিক আছে, ততই এসো, দেখো তারপর কি বললো, ততই এসো, তারপর কি স্বর্ণপূর্ণ অর্থাৎ কি সোনায় ভোড়া, ভোড়া কি হলো যে বস্তা, সে ভরতে থাকলো কি, যাবৎ বরহুম যতটা, তার তস্য গার্ধব ববেয় তার গাধা যতটা বহন করতে পারে। তাস্যা গৌণীর যাতায়াতৌ দ্বার দেশ মানায়, তারপরে সেই যাতায়াতের যে দরজা, সেই দরজার সামনে সেই বস্তাগুলো নিয়ে আসলো। ইয়াত বিবৃতি মন্ত্রেণ দ্বারম বিবৃত্য স্বগণি নিষ্কাশ্য রাশব পৃষ্ঠান্যা উপরা পৃষ্ঠান্যারপ্য কাষ্টেন ছাদয়া মাস। এরপর গেল ইয়াত বিবৃত মন্ত্রেণ দ্বারম বিবৃত্য, এরপর সে বিবৃত যে মন্ত্র অর্থাৎ বন্ধ করার যে মন্ত্রটা আছে, সেই মন্ত্রের দ্বারা কি করলো, বিবৃত মন্ত্রের দ্বারা বিবৃত অর্থাৎ দ্বারটাকে খুলে দিল। স্তাগনি নিষ্কাশ্য, তারপর সে কি করলো যে সেই গণি অর্থাৎ বস্তাগুলোকে নিষ্কাশ অর্থাৎ বের করে নিয়ে আসলো। রাসব পৃষ্ঠান্যা আরপ্য, পৃষ্ঠান গাধব পৃষ্ঠান, এখানে বললো রাসব বা গাধার পিঠের উপর, পৃষ্ঠান আরপ্য অর্থাৎ কি আরোপ করে বা উঠিয়ে দিয়ে, কাষ্ঠে ছাদে আমার অর্থাৎ কাঠের দ্বারা সেটাকে ঢেকে দিল। তাতে ইয়াসৌ সমৃত্ত মন্ত্রম ব্যজহার, তারপর সে কি করলো, সেই সমৃত্ত মন্ত্রটাকে অর্থাৎ কি বন্ধের মন্ত্রটা উচ্চারণ করলো, ব্যজহার কথা উচ্চারণ করা। তাতে ইয়াসৌ, তত মানে তারপর, ইয়াসৌ সে কি তারপর কি করলো, এই ঘটনা এটাই, তারপর সমৃত মন্ত্র ব্যজহার, তারপর সে আবার কিন্তু সেই সমৃত মন্ত্র বললো। দ্বারম চ অর্থাৎ দরজাটি, স্বপদে সমৃত্তম অর্থাৎ আপনা আপনি বন্ধ হয়ে গেল। তত ইয়ম, তত এটা লুপ্ত হবে, তত ইয়ম দ্রুততরম ক্রমান নগরম নিবৃত্তি, তারপর সে খুব দ্রুত গতিতে নগরের দিকে বেরিয়ে পড়ল। এই ছিল এখান থেকে তোমাদের যে বঙ্গানুবাদ সহকারে বললাম, এবং এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেখবে। সেটা হলো কি, 1 নম্বর যেটা বলছি, এখান থেকে তোমাদের দেখতে হবে অলি পর্বার চরিত্র, চরিত্র। 2 নম্বর দেখতে হবে যে গুহায় প্রবেশ করে অলি পর্বা কি করেছিল। এটা 5, এটাও কিন্তু 5, ঠিক আছে। সেইভাবে নোটগুলো করবে। আর যদি তোমাদের মনে হয় নোটসের দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য করে দেবো নোটস, ঠিক আছে। কোনো রকম চিন্তা নেই, তোমরা শুধুমাত্র সঙ্গে থাকো চ্যানেলটা। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে।